আমি আরিয়ান, এই মাল্টিন্যাশনাল কোম্পানির একজন সিনিয়র প্রজেক্ট ডিজাইনার। আজ আমাদের অফিসে চরম উত্তেজনা, কারণ আজ আমাদের নতুন সিইও জয়েন করবেন। সবাই ভয়ে আর কৌতূহলে কাঁপছে, কারণ শোনা গেছে নতুন বস নাকি ভীষণ খিটখিটে আর একরোখা। আমি আমার ডেস্কে বসে কফির মগে চুমুক দিচ্ছিলাম, ঠিক তখনই করিডোরে হাই হিলের খটখট শব্দ হলো। পুরো ফ্লোর এক সেকেন্ডে নিস্তব্ধ। আমি ফাইল থেকে মাথা তুলে দরজার দিকে তাকালাম, আর আমার হাতের কফির মগটা ওখানেই জমে গেল। ফর্সা গায়ের রং, তীক্ষ্ণ চোখ, পরনে একটা স্লিভলেস ব্ল্যাক ফর্মাল টপস আর গ্রে ট্রাউজার, পিঠময় ছড়ানো সিল্কি চুল। মেয়েটা আর কেউ নয়, আমার ছোটবেলার সবচেয়ে বড় শত্রু আর ঝগড়াটে বান্ধবী তানিয়া, যে ক্লাস 10-এর পর বাবার সাথে বিদেশে চলে গিয়েছিল। সেই তানিয়া আজ আমার অফিসের বসের চেয়ারে। ওনার চোখ ফ্লোরে ঘুরে আমার ওপর আসতেই ওনার ঠোঁটের কোণে একটা কুটিল ও চেনা হাসির রেখা ফুটে উঠল। ওনার সেক্রেটারি গম্ভীর গলায় সবাইকে জানিয়ে দিলেন যে উনি আমাদের নতুন সিইও মিস তানিয়া আহমেদ। তানিয়া ওনার কেবিনের দিকে হাঁটা দিতে দিতে আমার ডেস্কের সামনে এসে থমকে দাঁড়ালেন। ওনার গায়ের চড়া ফ্রেঞ্চ পারফিউমের সুবাস আমার চেনা স্মৃতিগুলোকে এক ঝটকায় জাগিয়ে তুলল। ওনার নিখুঁত নখ দিয়ে আমার ফাইলের ওপর কড়া ও গম্ভীর গলায় টোকা মেরে বললেন, মিস্টার আরিয়ান চৌধুরী, কফির মগটা টেবিলে জমিয়ে রাখার জন্য কোম্পানি আপনাকে স্যালারি দেয় না। আগামী 10 মিনিটের মধ্যে লাস্ট প্রজেক্টের সব ফাইল নিয়ে আমার কেবিনে আসুন। আই ওয়ান্ট এভরিথিং পারফেক্ট। ইয়েস ম্যাম, আসছি। তানিয়া কেবিনে ঢুকে দরজা বন্ধ করতেই পাশের ডেস্কের কলিগরা আমার দিকে করুণ চোখে তাকালো। আমি মনে মনে বললাম, আল্লাহ, এ কোন বিপদে পড়লাম। ছোটবেলায় যার চুলে চুইনগাম লাগিয়ে দিয়েছিলাম, যার পুতুল চুরি করে ভেঙেছিলাম, সে আজ আমার বস। আমার চাকরি তো শেষ। আমি ফাইলগুলো বগলে চেপে ধকধক বুকে তানিয়ার কেবিনের দরজায় নক করে ভেতরে ঢুকার অনুমতি চাইলাম। তানিয়া ভেতর থেকে গম্ভীর কণ্ঠে ভেতরে আসতে বললেন। আমি ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করতেই সেন্ট্রাল এসির ঠান্ডা হাওয়া আমার পিঠে কাঁপুনি ধরিয়ে দিল। তানিয়া ওনার বড় রিভলভিং চেয়ারে হেলান দিয়ে বসে ওনার কপালে ছিটকে থাকা চুলগুলো সরাচ্ছিলেন। কেবিনের কাছের দেওয়াল দিয়ে বাইরের মেঘলা আকাশ দেখা যাচ্ছে। উনি হুট করেই আমাকে বললেন দরজাটা লক করে দিতে। লক? ম্যাম, অফিসের কেবিনের দরজা লক করার তো কোনো নিয়ম নেই। আমার কথা শুনে তানিয়া চেয়ার ছেড়ে উঠে ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। ওনার চোখের গম্ভীর ভাবটা এক নিমেষে উধাও হয়ে সেখানে এক নরম চেনা দুষ্টুমি আর মাদকতা চলে এলো। ওনার আর আমার মাঝখানে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। ওনার স্লিভলেস টপের ওপর দিয়ে ওনার ফর্সা গলার হাড় স্পষ্ট দেখা যাচ্ছে, আর ওনার বুকটা দ্রুত ওঠানামা করছে। উনি আমার খুব কাছে এসে বললেন, যখন আমি অফিসের সিইও তখন নিয়ম আমি তৈরি করি আরিয়ান। ছোটবেলার সেই চ্যাটাং চ্যাটাং কথা বলা ছেলেটা আজ ম্যাম ম্যাম করতে করতে সোজা হয়ে গেছে দেখছি। দরজা লক করতে বলেছি, করো। আমি আর কোনো কথা না বাড়িয়ে দরজাটা লক করে ঘুরে দাঁড়ালাম। তানিয়া ততক্ষণে আমার শার্টের কলারটা ওনার নরম আঙ্গুল দিয়ে চেপে ধরে নিজের দিকে একটু টেনে নিয়েছেন। ওনার মায়াবী চোখ দুটো শুরু করে আমায় জিজ্ঞেস করলেন, কেন? আমি আসাতে তোর খুব অসুবিধে হলো আরিয়ান? তুই তো ভেবেছিলি ছোটবেলার তানিয়াকে যেভাবে কাঁদিয়েছিলি সে আর কোনো দিন ফিরে আসবে না। তুই জানিস গত 5টা বছর আমি শুধু এই দিনটার জন্য অপেক্ষা করেছি, কখন আমি তোর উপর নিজের সম্পূর্ণ অধিকার খাটাবো। ওনার হাতের উষ্ণ ছোঁয়ায় নিজের ভেতরে এক অদ্ভুত ভালো লাগা আর কামনার তীব্রতা অনুভব করলাম। আমি ওনার কোমরে আলতো হাত রেখে একটু কাছে টেনে নিয়ে বললাম, খাটাবি মানে? তুই আমার বস হতে পারিস তানিয়া, কিন্তু ভুলেই যাস না, ছোটবেলায় তুই আমার বুকে মাথা রেখেই প্রথমবার বলেছিলি যে তুই আমাকে ছাড়া বাঁচবি না। আমার কথাগুলো শুনে ওনার গাল দুটো মুহূর্তের মধ্যে লজ্জায় লাল হয়ে উঠল, কিন্তু সে নিজের রাগ দেখানোর ভান করে আমার বুকে হালকা একটা ধাক্কা দিয়ে নিজেকে সরিয়ে নিয়ে বলল, মুখ সামলে কথা বলো আরিয়ান। আমি এখন এই কোম্পানির সিইও, আর তুই আমার জুনিয়র কর্মচারী। অফিসে কোনো পার্সোনাল কথা চলবে না। এই যে ফাইলগুলো এনেছিস এগুলো সব ফালতু হয়েছে।
আজ রাত 9টা পর্যন্ত তোকে এই অফিসে বসে এই প্রজেক্ট রিডিজাইন করতে হবে। আমি মুচকি হেসে ওনার আরও কাছে গেলাম। ওনার কানের লতির কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, রাত 9টা? পুরো অফিস যখন ফাঁকা হয়ে যাবে তখন এই কেবিনের সিইও ম্যাম আর ওনার এই জুনিয়র কর্মচারী একা একা শুধু প্রজেক্টের কাজ করবে, নাকি ছোটবেলার সেই অসম্পূর্ণ ভালোবাসাটা পূর্ণ করবে? আমার এই তীব্র রোমান্টিক কথায় তানিয়ার চোখ দুটো এক অদ্ভুত আবেশে বন্ধ হয়ে এলো। সে আমার শার্টের বুকটা শক্ত করে খামচে ধরে মৃদু গলায় বলল, আরিয়ান, বেশি কথা বলবে না, যাও নিজের ডেস্কে গিয়ে কাজ করো, 9টা বাজতে আর বেশি সময় নেই। আমি ওনার লাজুক লাল মুখটা দেখে একটা মৃদু হেসে কেবিন থেকে বের হয়ে এলাম। কিন্তু আমার মনের ভেতর তখন এক তীব্র আগুনের সৃষ্টি হয়ে গেছে। ছোটবেলার সেই প্রিয় বান্ধবী আজ এত মোহনীয় আর কামনীয় রূপ নিয়ে আমার সামনে এসেছে। ওনাকে নিজে করে পাওয়ার জন্য আমার অবাধ্য মন ব্যাকুল হয়ে উঠল। দেখতে দেখতে ঘড়িতে রাত ঠিক 9:45 বাজল। অফিসের বিশাল ফ্লোরের সমস্ত লাইট একে একে বন্ধ হয়ে গেল। শুধু তানিয়ার কেবিনের কাচের দেওয়াল দিয়ে একটা মৃদু হলুদ আলোর আভা বাইরে আসছিল। বাইরে তখন শ্রাবণের প্রচণ্ড বৃষ্টি আর ঝোড়ো বাতাস কাচের জানালায় আশ্রে পড়ছে। আমি প্রজেক্টের ল্যাপটপটা হাতে নিয়ে তানিয়ার কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকলাম। তানিয়া তখন ওনার চেয়ারে বসে মাথা নিচু করে ল্যাপটপে কাজ করছিল, কিন্তু ওনার গায়ের টপসের ওপরের দুটো বোতাম খোলা থাকায় ওনার ফর্সা বুকের উন্মুক্ত অংশ ল্যাপটপের আলোয় যেন এক অদ্ভুত মায়াজাল তৈরি করছিল। ম্যাম, কাজ শেষ, ফাইল রেডি। আমি কি এখন আসতে পারি, নাকি সিও ম্যামের আরও কোনো পার্সোনাল সার্ভিস লাগবে? তানিয়া ল্যাপটপ থেকে মাথা তুলে আমার দিকে তাকালেন। ওনার চোখে আজ কোনো বসের গম্ভীরতা নেই, আছে এক তীব্র তৃষ্ণা আর আকুলতা। উনি এক অদ্ভুত নরম গলায় বললেন, আরিয়ান, এই ঝড় বৃষ্টির রাতে তুই আমাকে এই বিশাল অফিসে একা ফেলে চলে যাবি? তোর কি একটুও মায়া দয়া নেই? ছোটবেলায় তো তুই ঝড়ের রাতে আমাকে জড়িয়ে ধরে রাখতিস, যাতে আমি বজ্রপাতের শব্দে ভয় না পাই। আজ কেন এত দূরত্ব দেখাচ্ছিস? দূরত্ব আমি দেখাচ্ছি তানিয়া, নাকি তুই অফিসের বসের চেয়ারে বসে আমাদের মাঝে একটা বড় দেওয়াল তুলে দিয়েছিস? তুই তো আমাকে মিস্টার আরিয়ান বলে ডাকিস। তানিয়া চেয়ার থেকে ঝট করে উঠে আমার বুকের ওপর নিজের 2 হাত রাখলেন। ওনার চোখে তখন হালকা জল চিকচিক করছে। অভিমানী গলায় বললেন, আমি তোকে রাগ দেখাতাম, কারণ তুই কেন নিজে থেকে আমার খোঁজ নিলি না এই 5টা বছর? তুই কেন আমাকে একটা বারও বললি না যে তুই আমাকে কতটা ভালোবাসিস? তুই কি জানিস আমি শুধু তোর জন্য এই কোম্পানির সিইও হয়ে বাংলাদেশে ফিরে এসেছি? আমি আর ওনাকে একটা কথাও বলার সুযোগ দিলাম না। ওনার এই মিষ্টি স্বীকারোক্তি শোনার পর আমার ভেতরের শেষ নিয়ন্ত্রণটুকুও হারিয়ে গেল। আমি এক ঝটকায় তানিয়ার কোমর জড়িয়ে ধরে ওনাকে নিজের চওড়া উষ্ণ বুকের সাথে একদম লেপ্টে টেনে নিলাম। ওনার নরম শরীরটা আমার শক্ত শরীরের সাথে মিশে যেতেই তানিয়া এক তীব্র তৃপ্তির একটা লম্বা শ্বাস নিলেন। ওনার গলার চারপাশে নিজের নরম হাত দুটো জড়িয়ে ধরে আমার চোখের দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে বললেন, আরিয়ান, উফ, আর পারছি না, আমাকে এভাবে আর কষ্ট দিও না, আমাকে তোমার করে নাও। আজ এই অফিসে কেউ নেই তানিয়া, আজ শুধু তুমি আর আমি, আর আমাদের এই ছোটবেলার অবাধ্য ভালোবাসা। আমি ওনার সেই মাদকতায় ভরা ঠোঁটজোড়ার ওপর নিজের তৃষ্ণাত্ম ও উষ্ণ ঠোঁট শক্ত করে চেপে ধরলাম। এক দীর্ঘ, তীব্র এবং রুদ্ধশ্বাস চুম্বন। তানিয়া প্রথম কয়েক সেকেন্ড চমকে উঠলেও পরের মুহূর্তেই সে চোখ বন্ধ করে নিজেকে সম্পূর্ণ সঁপে দিল আমার কাছে। ওনার হাতের আঙ্গুলগুলো আমার চুলের ভেতরে ডুবে গেল। আমার হাত দুটো ওনার স্লিভলেস টপসের নিচ দিয়ে ওনার মসৃণ পিঠে এক জাদুর মতো ছোঁয়া দিতে লাগলো। কাচের কেবিনের সেন্ট্রাল এসি কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কিন্তু আমাদের ভেতরের কামনার আগুন পুরো কেবিনটাকে এক উষ্ণ ও মাদকতাময় পরিবেশে ভরিয়ে দিল। দীর্ঘক্ষণ পর চুম্বন শেষ করে যখন আমি ওনাকে ছাড়লাম, তখন উনি ওনার কাঁপতে থাকা ঠোঁট নিয়ে আমার বুকে মাথা রেখে হাঁপাতে হাঁপাতে বললেন, আরিয়ান,
তুমি সত্যি একটা রাক্ষস, ছোটবেলার মতোই জেদি রয়ে গেছো। আমার ঠোঁটটা একদম কেটে ফেলেছো তুমি। কাল অফিসে আমি সবার সামনে যাবো কিভাবে এই মুখ নিয়ে? সবাই জানবে যে সিইও ম্যাম ওনার জুনিয়র কর্মচারীর ভালোবাসায় সম্পূর্ণ কুপাকাত হয়ে গেছেন। এখন চলো, বাইরে যে ঝড় শুরু হয়েছে, এই রাতে তোমাকে একা ছাড়ছি না। আজ রাতে তুমি আমার ফ্ল্যাটে যাবে। তানিয়া আর কোনো আপত্তি করতে পারল না। ওনার ভেতরে বসের অহংকার আমার এই তীব্র ভালোবাসার ছোঁয়ায় একদম গলে জল হয়ে গিয়েছিল। আমরা যখন গাড়ি নিয়ে আমার ফ্ল্যাটে পৌঁছালাম তখন রাত প্রায় 10:30। ফ্ল্যাটের দরজা খুলে লাইট জ্বালাতেই তানিয়া চারপাশটা দেখে মুচকি হাসল। তুই এখনো সেই আগের মতোই অগোছালো রয়ে গেছিস আরিয়ান। পুরো ফ্ল্যাটে তোর জামা কাপড় আর ফাইল চড়ানো। আমি পেছন থেকে এসে ওনার কোমরটা জড়িয়ে ধরলাম। ওনার ঘাড়ের খোলা অংশে নিজের ঠোঁট ছুঁয়ে আলতো করে বললাম, অগোছালো জীবনটাকেই তো গোছাতে তোকে নিয়ে এলাম তানিয়া। এখন জলদি ফ্রেশ হয়ে নে, শার্টটা পুরো ভিজে গেছে তোর। তানিয়া ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আমার আলমারি থেকে আমার একটা ধবধবে সাদা ফর্মাল শার্ট পরে নিল। শার্টটা ওনার সাইজের চেয়ে বড় থাকায় ওনার হাঁটু পর্যন্ত চলে এলো, আর হাতা দুটো কবজির কাছে গুটিয়ে নিতে হলো। সে যখন বেডরুম থেকে বের হলো, ল্যাপটপের আধো অন্ধকারে ওনাকে এক মায়াবী পরীর মতো লাগছিল। ওনার ভেজা চুলের সুবাস পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। আমি সোফায় বসে কফি খাচ্ছিলাম। ওনাকে এই কামনীয় রূপে দেখে আমার হাত থেকে কফির মগটা পড়ে যাওয়ার উপক্রম হলো। আমি সোফা থেকে উঠে ওনার শার্টের কলারের খোলা অংশের দিকে গভীর চোখে তাকিয়ে বললাম, তানিয়া, তুই কি জানিস আমার শার্ট পরে তোকে এই মুহূর্তে কতটা মোহনীয় আর আকর্ষণীয় লাগছে? আমার ভেতরে পুরুষটা কিন্তু আর ভদ্র সেজে থাকতে পারছে না। আরিয়ান, কফি খাও না প্লিজ। এভাবে তাকিও না আমার দিকে। আমার নিজেরই কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। শরীরটা কাঁপছে আমার। আমি আর কোনো কথা না বাড়িয়ে ওনাকে এক ঝটকায় কোলে তুলে নিলাম। তানিয়া আচমকা এই টানে মৃদু চিৎকার করে আমার গলা শক্ত করে জড়িয়ে ধরল। আমি ওনাকে নিয়ে সোজা বেডরুমের কিংকোট সাইজের নরম বিছানায় শুয়ে দিলাম এবং নিজে ওনার ওপর ঝুঁকে পড়লাম। ওনার সাদা শার্টের বোতামগুলো আমার অধৈর্য হাতের ছোঁয়ায় একে একে খসে পড়ল। সারা রাতের সেই রুদ্ধশ্বাস রোমান্স, বিছানার চাদরের তোলপাড় আর একে অপরের শৈলের ওমে আমরা হারিয়ে গেলাম এক অনন্ত ভালোবাসার সমুদ্রে। সেই ঝোড়ো রাত আমাদের ছোটবেলার বান্ধবীকে চিরদিনের জন্য আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ করে দিল। এই ঘটনার ঠিক 1 মাসের মধ্যে আমাদের বিয়ে হয়ে গেল। আরিয়ানের বাবা মা আর তানিয়ার বাবার পুরনো বন্ধুত্ব থাকায় ওনারা খুশিতে আত্মহারা হয়ে গেলেন। ধুমধাম করে আমাদের বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষ হলো। অফিসের সহকর্মীরা তো আকাশ থেকে পড়ল যে জুনিয়র কর্মী আরিয়ান আজ ওনাদের কোম্পানির সিইও ম্যামের আসল বর। অফিসের রিমি নামের সে সহকর্মী তো আমার ডেস্কে এসে হা করে তাকিয়ে রইল আর বিস্ময় নিয়ে বলল, মিস্টার আরিয়ান, আপনি এত বড় খেলোয়াড় আমি জানতাম না। সিইও ম্যামকে একদম পটিয়ে সরাসরি নিজের বউ বানিয়ে নিলেন। এবার তো আপনার প্রমোশন কেউ আটকাতে পারবে না। ধুর পাগল, পটাতে যাব কেন? উনি তো ছোটবেলা থেকেই আমার বুকে বুক মিলিয়ে বেঁচে থাকার কসম খেয়েছিলেন। আজ আমাদের বাসর রাত। আমার সেই অগোছালো বেডরুমটি আজ আম্মু আর ছোট বোন মিলে সাদা গোলাপ, রজনীগন্ধা আর লাল টিউলিপ ফুল দিয়ে এক অপরূপ স্বর্গের মতো করে সাজিয়েছে। পুরো রুমে বেলি ফুলের এক তীব্র মাদকতাময় সুবাস ভেসে বেড়াচ্ছে। তানিয়া বিছানার ঠিক মাঝখানে বসে আছে। তার পরনে আজ কোনো ভারী লাল বেনারসি নয়, আমার বিশেষ পছন্দের একটি গাঢ় মেরুন রঙের পাতলা শিফন শাড়ি, যা তার শৈলের প্রতিটি নিখুঁত ভাঁজকে আরও স্পষ্ট ও কামনাময়ী করে তুলেছে। ওনার মাথায় একটা লম্বা ওড়নার ঘুমটা টানা। দরজা খোলার মৃদু শব্দ হলো। আমি রুমে ঢুকে ভেতর থেকে দরজাটা ডাবল লক করে দিলাম। শার্টটা খুলে আমি এক কোণে রাখলাম। এখন আমার পরনে শুধু একটা সাদা গেঞ্জি আর ট্রাউজার। আমি ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে এলাম এবং তানিয়ার ঠিক সামনে এসে বসলাম। আমি কোনো কথা না বলে প্রথমে ওনার মাথার ওড়নার ঘোমটাটা আস্তে করে সরিয়ে দিলাম। ল্যাম্পের মায়াবী হলুদ আলোয় তানিয়ার লজ্জায় রাঙ্গা মুখ দেখে আমার চোখ দুটো কামনার তীব্রতায়
চকচক করে উঠল। ওনার থুতনিটা আলতো করে ধরে নিজের দিকে উঁচিয়ে নিয়ে বললাম, অবশেষে তুমি আমার সিইও বস থেকে আমার ঘরের লক্ষ্মী বউ হলে তানিয়া চৌধুরী। আজ থেকে তুমি শুধু আমার অফিসের বস নও, আমার এই পুরো জীবনটার একমাত্র মালিক। তানিয়া আমার চোখের গভীর ও তৃষ্ণাক্ত দৃষ্টি দেখে শিউরে উঠলেন। ওনার শাড়ির আঁচলটা দুই হাতে শক্ত করে চেপে ধরে কাপা গলায় বললেন, আরিয়ান, আমার খুব ভয় করছে। তোমার এই তীব্র দৃষ্টি আমাকে কেমন যেন অবশ করে দিচ্ছে। অফিসের কেবিনে যখন তুমি আমাকে রাগ দেখাতে তখন আমার এমন হতো না, কিন্তু আজ এই বন্ধ ঘরে তোমার এই রূপ দেখে আমার পুরো শরীর কাঁপছে। আমি মুচকি হেসে ওনার ঠোঁটের ওপর নিজের বুড়ো আঙ্গুলটা আলতো করে ঘষে দিলাম। ওনাকে আরও কাছে টেনে নিয়ে বললাম, ভয়ের দিন শেষ তানিয়া। আজ রাতে শুধু ভালোবাসা হবে, এমন ভালোবাসা যা তুমি কোনোদিন কল্পনাও করতে পারোনি। অফিসের খিটখিটে বস আজ ওনার স্বামীর কাছে সম্পূর্ণ স্যারেন্ডার করতে এসেছে। তানিয়া আমার চোখের দিকে সরাসরি তাকালেন। ওনার চোখে তখন হালকা জল চিকচিক করছিল। সে নরম গলায় বলল, জানেন আরিয়ান, আমি অনেক ভয় পেয়েছিলাম বিদেশে থাকার সময়। কিসের ভয় আমার জান? যদি কোনো দিনও আপনি আমাকে ভালো না বাসতেন, যদি আমার এই জেদি আর খিটখিটে স্বভাব দেখে আপনি আমাকে ঘৃণা করে অন্য কোনো মেয়েকে নিজের জীবনে নিয়ে আসতেন, আমি তো তাহলে ওই বিদেশেই নিজের জীবনটা শেষ করে দিতাম। দূরে সরিয়ে রাখার ভান করেছি বা রাগ দেখিয়েছি মানে এই না যে ভালোবাসিনি তানিয়া। তুই যখন বিদেশে ছিলি প্রতিটা রাতে আমি তোর ওই পুরনো ছবি দেখে চোখের জল ফেলেছি। বরং এতটাই ভালোবেসেছিলাম বলেই ভয় পেয়েছিলাম যে আবার যদি তোকে হারিয়ে ফেলি। কথাটা শুনে তানিয়ার চোখ আবার সুখে ভিজে উঠল। মেয়েটা আর কোনো কথা না বলে নিজের মুখ লুকিয়ে ফেলল আমার চওড়া ও উন্মুক্ত বুকে। উনার নরম ঠোঁট দুটো আমার বুকে চামড়ায় এক তীব্র শিহরণ তুলে দিল। আমি হালকা হেসে ওনাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বললাম, এই মেয়ে, বাসরাতে কেউ এভাবে কাঁদে নাকি? আজ তো আমাদের খুশির রাত, আমাদের মিলনের রাত। আপনার জন্য কেঁদেছি যতদিন, আজ না হয় সুখে কাঁদলাম। এই কান্না তো আনন্দের আরিয়ান। তুমি জানো না এই 5টা বছর আমি কতটা একাকিত্বে ভুগেছি। আজ তোমার এই বুকে এসে মনে হচ্ছে আমি আমার স্বর্গ খুঁজে পেয়েছি। আমি কিছু না বলে ধীরে ওর মুখটা তুলে আবারও ওনার কাঁপতে থাকা ঠোঁটজোড়া নিজের ঠোঁটের মাঝে শক্ত করে চেপে ধরলাম। এবার আর তানিয়া একটু সরে গেল না বা বাধা দিল না, বরং চোখ বন্ধ করে নিজেকে পুরোপুরি সঁপে দিল আমার গভীর আবেগের কাছে। ঘরের নরম আলো, গোলাপের গন্ধ আর আমাদের দ্রুত ও তপ্ত নিঃশ্বাসের শব্দ মিলেমিশে অদ্ভুত এক মায়া তৈরি করছিল। বিছানায় বেলি ফুলের মালাগুলো আমাদের শরীরের নড়াচড়ায় ছিঁড়ে চারিদিকে ছড়িয়ে পড়ছিল। আমি তানিয়ার শাড়ির ব্লাউজের হুকগুলো একে একে আলগা করে ওনার ফর্সা পিঠে নিজের ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিতে লাগলাম। তানিয়ার মুখ থেকে এক মৃদু তৃপ্তির চিৎকার বেরিয়ে এলো। সে আমার চুলগুলো নিজের আঙ্গুলে শক্ত করে পেঁচিয়ে ধরল। আমি ধীরে ওর কানের কাছে মুখ নিয়ে ওনার কানের লতিতে আলতো করে কামড় দিয়ে ফিসফিস করে বললাম, জানো তানিয়া, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর ভুল। আমার এই কথাগুলো শুনে তানিয়ার সাথে সাথে মাথা তুলে নিলেন। ওনার মায়াবী চোখ দুটো বড় বড় করে আমার বুকে হালকা করে ঘুষি মেরে বললেন, ভুল? আমি তোমার ভুল আরিয়ান? এখন আমাকে ভুল বলছো তুমি? এই বাসর রাতেও তোমার ফাজলামি গেল না? হ্যাঁ, ভুল। যে ভুলটা করতে গিয়ে আমার এই পুরো একাকী ও অগোছালো জীবনটাই স্বর্গের মতো সুন্দর হয়ে গেল। তুমি না থাকলে এই আরিয়ান চৌধুরী হয়তো শুধু একটা কর্পোরেট রোবট হয়ে বেঁচে থাকতো। কোনোদিন ভালোবাসার আসল কামনাময় মানে বুঝতে পারতো না। তুমি আমার সেই অবাধ্য মন, যাকে ছাড়া আমার প্রতিটা নিঃশ্বাস মরুভূমির মতো শুষ্ক। আমি আজীবন এই সুন্দর ভুল হয়েই তোমার বুকে আটকে থাকতে চাই আরিয়ান। কোনো দিন এই বুক থেকে আমাকে দূরে সরিয়ে দিও না। অফিসের বস হিসেবে আমি সবাইকে কন্ট্রোল করতে পারি, কিন্তু তোমার এই ভালোবাসার সামনে আমি সারা জীবন একজন সাধারণ দাসী হয়ে থাকতেও রাজি। মরে গেলেও না আমার জান, তুমি শুধু আমার, একমাত্র আমার। তানিয়া আর আমার ঠোঁটজোড়া আবার এক হয়ে গেল। বাইরে ঝোড়ো হাওয়া,
ঘরের ভেতরে রজনীগন্ধার সুবাস আর আমাদের ভেতরের ভালোবাসার তীব্রতায় বাসরাতটি আমাদের জীবনের অন্যতম সেরা কামনাময় রাত হয়ে উঠল। আমার প্রতিটা তীব্র ও তৃষ্ণাত্ম স্পর্শে তানিয়া নিজেকে বারবার নতুন করে বিলিয়ে দিচ্ছিল। ভোর 5:30। জানালার পাতলা সিল্কের পর্দা ভেদ করে ভোরের প্রথম সোনালি রোদ এসে পড়েছে আমাদের বিছানায়। বাসর ঘরের রজনীগন্ধা আর বেলি ফুলের মালাগুলো তখনও চারিদিকে ছিটকে পড়ে আছে, যা গতরাতের তীব্র ভালোবাসার সাক্ষী দিচ্ছে। তানিয়া চোখ খুলল আমার চওড়া ও উষ্ণ বুকের ওমে। সে দেখল আমার একটি শক্তিশালী হাত তার কোমরে একদম নিজের সাথে লেপ্টে ধরে রেখেছে, যেন এক মুহূর্তের জন্য সে তানিয়াকে হাতছাড়া করতে চায় না। ওনার গা থেকে মেরুন রঙের শিফন শাড়িটা সম্পূর্ণ খসে পড়েছে, শুধু আমার গায়ের চাদরটা আমাদের দুজনকে ঢেকে রেখেছে। তানিয়া লজ্জায় আমার বুকের দিকে তাকাতে পারছিল না। সে আলতো করে আমার কপালে ছিটকে থাকা চুলগুলো সরিয়ে দিতেই আমি চোখ না খুলেই এক ঝটকায় ওনাকে নিজের গায়ের ওপর টেনে নিলাম। তানিয়া আচমকা এই টানে আমার ঠোঁটের খুব কাছাকাছি চলে এলো। ওনার তপ্ত নিঃশ্বাস আমার মুখে আশ্রে পড়ছিল। তানিয়া তখন আমার বুকে আলতো করে হাত রেখে ফিসফিস করে বলল, আরিয়ান ছাড়ো, সকাল হয়ে গেছে। মা বাবা হয়তো সোফায় অপেক্ষা করছেন আমাদের জন্য। আমাকে জলদি ফ্রেশ হতে হবে। আম্মু কি ভাববেন বলো তো? প্রথম সকালে নতুন বউ এত দেরি করে ঘুম থেকে উঠলে খুব লজ্জা লাগবে আমার। হুম, আজ কোনো মা বাবা নেই, কোনো অফিস নেই। আজ এই পুরো সকালটা শুধু আমার। কাল রাতে যে ঝড় আমরা একসাথে পার করেছি, আমার মন এখনও সেই ঝড়ে কাঁপছে। তানিয়া, অফিসের সিইও ম্যাম আজ ওনার বরের খপ্পরে পড়েছেন। এত সহজে রেহাই পাওয়া যাবে না। তানিয়া লজ্জায় আমার গলার ভাঁজে মুখ লুকিয়ে ফেললেন। ওনার সারা শরীর তখন আমার ছোঁয়ায় কাঁপছিল। সে খুব আদুরে গলায় বললেন, তুমি সত্যি একটা রাক্ষস আরিয়ান। কাল সারা রাত তো একটুও ঘুমোতে দিলে না, এখন সকালেও এমন করছো। আমার সারা শরীর কাঁপছে তোমার ছোঁয়ায়। আমি একটুও নড়তে পারছি না। আমার মেরুদণ্ড অবশ হয়ে গেছে তোমার আদরে। আমি আমার বউয়ের জন্য রাক্ষস হতেই পারি। এই যে তোমার গায়ের সুবাস, এটা আমাকে প্রতিদিন সকালে পাগল করে তুলবে। আজ আমরা দুজনে একসাথে শাওয়ার নেব, কোনো আপত্তি শুনব না। আমি ওনাকে আর কোনো কথা বলার সুযোগ দিলাম না। চাদরসহ তানিয়াকে কোলে তুলে নিয়ে সোজা ওয়াশরুমের দিকে হাঁটা দিলাম। ওয়াশরুমের কাচের কেবিনের ভেতরে ঠান্ডা পানির শাওয়ারের নিচে আমাদের দুজনের শরীর যখন আবার এক হলো, তখন ভোরের ঠান্ডা পানিও আমাদের ভেতরের কামনার আগুনকে নেভাতে পারল না। বিয়ের 1 মাস পর যখন আমরা আবার অফিসে জয়েন করলাম, তখন অফিসের পরিবেশটাই বদলে গেল। তানিয়া সিইওর চেয়ারে বসলেও ওনার কেবিনের দরজা এখন প্রায়ই লক থাকে, আর সেখানে প্রজেক্টের ফাইলের চেয়ে বেশি আমাদের ভালোবাসার ডিল চলে। অফিসের কলিগরা এখন আমাকে সমীহ করে চলে, কারণ তারা জানে জুনিয়র প্রজেক্ট ডিজাইনার আরিয়ান আসলে সিও ম্যামের মনের আসল মালিক। একদিন অফিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরেন ক্লায়েন্টদের সাথে বোর্ড মিটিং চলছিল। আমি গম্ভীর মুখে স্ক্রিনে প্রজেক্টের লাভ ক্ষতির হিসাব বোঝাচ্ছিলাম। তানিয়া মেন সিইওর চেয়ারে বসে ল্যাপটপে নোট নিচ্ছিলেন। মিটিং চলাকালীন আমি টেবিলের নিচ দিয়ে আমার লম্বা পা বাড়িয়ে তানিয়ার শাড়ির আঁচলটা নিজের পায়ের পাতায় চেপে ধরলাম এবং আস্তে আস্তে আমার পা ওনার উন্মুক্ত পায়ের পাতায় ঘষতে লাগলাম। তানিয়া চমকে উঠে আমার দিকে তাকালেন। ওনার চোখ দুটো কামনায় আর লজ্জায় বড় বড় হয়ে গেল, কিন্তু ওনার মুখে তখনও সিইওর সেই গম্ভীর ভাব। সে অত্যন্ত প্রফেশনাল গলায় ক্লায়েন্টদের প্রজেক্টের মেইন রেভিনিউ নিয়ে বোঝাচ্ছিলেন। মিটিং শেষ হতেই ক্লায়েন্টরা চলে গেলেন এবং অন্য স্টাফরাও পুরো বোর্ডরুম খালি করে দিল। তানিয়া দ্রুত উঠে গিয়ে দরজাটা লক করে আমার সামনে এসে এক মিথ্যে রাগ দেখিয়ে চোখ রাঙিয়ে দাঁড়ালেন। এটা কি ধরনের ফাজলামি আরিয়ান? মিটিংয়ের মাঝে ক্লায়েন্টরা যদি দেখে ফেলতো, কি ভাবতো বলো তো? সিইও সাহেবের বরের কি কোনো লাজ লজ্জা নেই? যদি ফরেন ক্লায়েন্টরা আমাদের এই টেবিলের নিচের কাণ্ড ধরে ফেলতো? আমি চেয়ার থেকে উঠে ওনার কোমর ধরে ওনাকে সরাসরি মিটিং টেবিলের উপর বসিয়ে দিলাম। ওনার মুখের খুব কাছে এসে বললাম, আমার নিজের অফিসে নিজের বউয়ের সাথে ফ্ল্যাট করতে আমার কোনো লজ্জা নেই ম্যাডাম চৌধুরী। তুমি যখন ওই চশমাটা পরে গম্ভীর মুখে ক্লায়েন্টের দিকে তাকাও,
আমার বুকটা হিংসায় জ্বলে যায়। আমার মনে হয় এই মুহূর্তেই সবাইকে অফিস থেকে বের করে দিয়ে তোমাকে এই টেবিলের ওপরেই ভালোবাসায় ভরিয়ে দিই। তানিয়া আমার গালে নিজের নরম হাত রেখে মুচকি হাসলেন। ওনার চোখ দুটো তখন এক গভীর ভালোবাসায় বোধ হয়ে আছে। সে ফিসফিস করে বলল, তুমি সত্যি একটা পাগল আরিয়ান। কাজ করো, স্টাফরা ফাইল নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, আমাদের সম্মানটা তো অন্তত বাঁচাও। আজ লাঞ্চের পর আমরা দুজনে কেবিন লক করে দেব তানিয়া। নো মিটিং, নো কলস, শুধু তুমি আর আমি। তোমার এই ঠোঁটের মিষ্টি স্বাদ না পেলে আমার আজ কোনো ফাইলে সাইন করতে ইচ্ছে করছে না। চিরন্তন এই ভালোবাসার বন্ধন যুগের পর যুগ ধরে এভাবেই বেঁচে থাকবে, যেখানে প্রতিটা সকাল শুরু হবে আমার বুকে তানিয়ার মাথায় রেখে, আর প্রতিটা রাত শেষ হবে আমাদের গভীর তৃষ্ণাত্ম ও রুদ্ধশ্বাস ভালোবাসার তীব্র আদরে। ছেলেবেলার সেই ঝগড়াটে বান্ধবী আজ আমার জীবনের সেরা অর্ধাঙ্গিনী, আমার অফিসের বস এবং আমার ঘরের রানী। হেই দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন। আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।